বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবিশ্বাস্য বাকবদলের গল্প। কিন্তু এই মুহূর্তে দেশের কোটি কোটি মানুষের নজর একটি বিশেষ দিকে। সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনে কারা বসতে যাচ্ছেন? ১৩টি সংরক্ষিত আসন। এর মানে হলো সংসদে এবার জামায়াতে ইসলামীর নারী কণ্ঠস্বর হতে যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো এবং নির্ণায়ক। দর্শক, সাধারণত জামাতের নারী নেতৃত্ব নিয়ে জনমনে এক ধরনের কৌতূহল এবং রহস্য কাজ করে। তারা কারা? তারা কি শুধু ধর্মীয় শিক্ষিত নারী, নাকি আধুনিক রাষ্ট্র পরিচালনায়ও তাদের সাম্যক ধারণা আছে? আজকে আমরা ফ্যাক্ট এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে বিশ্লেষণ করব জামাত আসলে কাদেরকে শেষ পর্যন্ত সংসদে পাঠাচ্ছে এবং এর পেছনের সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণটা আসলে কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার রাজনীতি, আর আমি আজ আপনাদের সামনে এই পুরো দৃশ্যপটটি একদম সহজ এবং প্রজ্জ্বল ভাষায় ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই একটু অঙ্কের হিসেবটা মিলিয়ে নেওয়া যাক, কারণ রাজনীতিতে আবেগ চলে না, রাজনীতি চলে অঙ্ক এবং সমীকরণ দিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এক অদ্ভুত এবং চমকপ্রদ ফলাফল আমরা দেখেছি। জাতীয় নির্বাচনের স্পষ্ট হিসেব অনুযায়ী আনুপাতিক হারে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১৩টি নারী আসন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন দর্শক, ১৩টি আসন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে জামায়াতের জন্য এটি একটি অভূতপূর্ব রেকর্ড। আমরা যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখব ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামাত ১৮টি আসন পেয়েছিল, আর সেই অনুপাতে তারা সংরক্ষিত নারী আসন পেয়েছিল মাত্র ২টি। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তারা ১৭টি আসনে জয়লাভ করে নারী আসন পেয়েছিল ৪টি। ২০০৮ সালের নির্বাচনে তারা কোনো নারী আসনই পায়নি, আর আজ ২০২৬ সালে এসে তারা সংসদে সরাসরি ৬৮ জন প্রতিনিধি পাঠিয়েছে এবং সেই অনুপাতে তারা পাচ্ছে ১৩টি নারী আসন। অর্থাৎ মোট ৫০টি আসনের মধ্যে জামাত ১৩টি নারী আসন পেতে যাচ্ছে। এই ১৩ জন নারী সংসদ সদস্য শুধু ১৩টি সংখ্যা নয়, আগামী ৫ বছর দেশের আইন প্রণয়ন, বিতর্ক এবং নীতি নির্ধারণে এই ১৩টি কণ্ঠস্বর অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করতে যাচ্ছে। সংসদে যখন কোনো বিল উঠবে, যখন কোনো আইনের ধারা নিয়ে তর্ক হবে, তখন এই ১৩ জন নারী বিরোধী দলের বেঞ্চে বসে যে আওয়াজ তুলবেন, তা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন আপনাদের মাথায় সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো এই ১৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের জন্য জামাত আসলে কাদেরকে বেছে নিচ্ছে। জামাতের নারী নেতৃত্ব নিয়ে জনমনে সবসময়ই এক ধরনের কৌতূহল এবং রহস্য কাজ করে। জামাতের একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহমুদ জোবায়ের বক্তব্য থেকে আমরা যে আভাস পাচ্ছি, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পরপরই, বিশেষ করে গত পুরো মার্চ মাস জুড়ে জামাত তাদের নারী প্রার্থী বাছাইয়ের জন্য কাজ অত্যন্ত গোপনীয়তা এবং সুশৃঙ্খলভাবে করছে। তারা প্রায় ২৫ জনের একটি শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকা তৈরি করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠিয়েছে। আর এখানেই লুকিয়ে আছে জামাতের নতুন রাজনৈতিক সাইকোলজির সবচেয়ে বড় চমকটি। জামাত এবার শুধু আবেগের উপর ভর করে বা প্রথাগত ধারায় নারীদের এমপি নির্বাচন করছে না, তারা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং বাস্তবমুখী একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই ২৫ জনের তালিকায় তারা এমন সব নারীদের অগ্রাধিকার দিচ্ছে যারা নিজ নিজ পেশায় সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ চিকিৎসক, শিক্ষক এবং আইনজীবীর মতো প্রফেশনালদের তারা এবার সংসদে আনতে চাইছে। কেন এই পেশাজীবীদেরকে দিয়ে জামাতের এই হঠাৎ ঝোঁক? এর পেছনে রাজনীতিটা কি? দর্শক, একটু গভীরভাবে ভাবুন। বর্তমান সংসদে যখন আইন প্রণয়ন বা কোনো স্পর্শকাতর সংশোধনী দিয়ে বিতর্ক হবে, তখন কিন্তু শুধু স্লোগান দিয়ে বা আবেগী বক্তব্য দিয়ে টিকে থাকা যাবে না। সেখানে দরকার হবে তীক্ষ্ণ যুক্তি, আইনের মারপ্যাচ বোঝার ক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দেওয়ার মতো যোগ্যতা। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকী গণমাধ্যমকে খুব স্পষ্ট করেই বলেছেন যে তারা ধার্মিকতার পাশাপাশি যোগ্যতা এবং সৃজনশীল মানুষদের অগ্রাধিকার দেবেন। রাজনীতিতে এই সৃজনশীলতা শব্দটি খুব ভারী একটি শব্দ
এর মানে হলো তারা এমন প্রতিনিধি চাইছে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়েও লজিক্যাল আর্গুমেন্ট দাঁড় করাতে পারবে। তারা এমন নেতৃত্ব খুঁজছেন যারা টকশোতে গিয়ে অথবা সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বিরোধী দলের অন্যান্য সদস্যদের পাশাপাশি নিজেদের দলের আদর্শ এবং বাস্তবতার মেলবন্ধন ঘটাতে পারবেন। দর্শক, চলুন এবার সরাসরি নামগুলো নিয়ে আলোচনা করা যাক। কাদের নাম আসলে সবচেয়ে বেশি ভাসছে এই তালিকায়? দলের একাধিক সূত্র বলছে জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকী, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি এবং ঢাকা মহানগরী দক্ষিণের নারী বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভিনের নাম এই তালিকার একেবারে উপরের দিকে রয়েছে। এরা হলেন দলের মাঠ পর্যায়ের পরীক্ষিত এবং চরম দুঃসময়ের কাণ্ডারি। যখন দলের উপর প্রবল ক্র্যাকডাউন চলছিল তখন এই নেত্রীরাই নারী কর্মীদের সুসংগঠিত করেছিল। কিন্তু এর বাইরেও এমন একটি নাম শোনা যাচ্ছে যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ, আর সেই নামটি হলো মারদিয়া মমতাজ। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। একজন তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে জামাত কেন সংসদে আনতে চাইছে? 24-এর গণ অভ্যুত্থানের পর জেনজি এবং তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতিপথ এখন আর পুরনো ধ্যান ধারণায় চলবে না। জামাত এই সত্যটি খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। তরুণ সমাজকে আকৃষ্ট করতে এবং নিজেদের কট্টরপন্থী বা অর্থোডক্স তকমা থেকে বেরিয়ে আসতে মারদিয়ার মতো একজন তরুণ পেশাজীবীর অন্তর্ভুক্তি জামায়াতের জন্য একটি মাস্টার স্ট্রোক হতে পারে। তরুণ প্রজন্মের ভাষার কথা বলার জন্য, তাদের পালস বোঝার জন্য সংসদে একজন তরুণ এবং শিক্ষিত মুখ জামাতের জন্য ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। এটি শুধু একটি সিট পূরণ নয়, এটি জামাতের একটি সুদূরপ্রসারী রাজনৈতিক ব্র্যান্ডিং। তারা দেশের মানুষকে বোঝাতে চায় যে জামাত শুধু বয়স্ক বা পুরনো চিন্তার দলের মানুষ নয়, বরং এটি আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মের দল হিসেবেও বিকশিত হচ্ছে। এবার আসুন তালিকার সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর দিকটিতে, যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে, আর তা হলো শীর্ষ নেতাদের স্ত্রীদের সম্ভাব্য মনোনয়ন। জানা গেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমিনা বেগম এই দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। এর আগে 2001 সালেও তিনি জামাতের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। অর্থাৎ শুধু জামায়াতের আমিরের স্ত্রী বলেই তিনি যোগ্য নন, তিনি আগের থেকেই সংসদে ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করেছেন। সুতরাং তিনিও একজন যোগ্য প্রার্থী। শুধু তিনিই নন, দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান সুইটি এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও জোরে সোরে শোনা যাচ্ছে। এখন অনেকেই হয়তো ভ্রু কুঁচকে বলবেন, জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল দলেও কি তাহলে নেপোটিজম বা স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে? ক্ষমতার স্বাদ পেয়ে কি তারাও শীর্ষ নেতাদের স্ত্রীদের সংসদে পাঠাচ্ছে? দর্শক, সাধারণ চোখে দেখলে এটিকে স্বজনপ্রীতি মনে হতেই পারে, কিন্তু পলিটিক্যাল সাইকোলজি বা জামাতের ইন্টারনাল ডায়নামিক্সের দিক থেকে একটু চিন্তা করলে দৃশ্যপটটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। গত 15 বছর ধরে যখন জামাতের শীর্ষ নেতারা দড়িতে ঝুলেছেন, বছরের পর বছর জেলে ছিলেন বা আত্মগোপনে ছিলেন, তখন এই নেত্রীরাই কিন্তু পর্দার আড়াল থেকে দলের নারী কর্মীদের চেইন অফ কমান্ড শক্ত হাতে ধরে রেখেছিলেন। রাজনীতিতে বিশেষ করে চরম সংকটের সময় লয়ালিটি বা চরম আনুগত্যের কোনো বিকল্প নেই। যখন চারদিকে বিশ্বাসঘাতকতা আর দলবদলের হিড়িক, তখন এই নেত্রীরা দলের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, দল হয়তো সেটিরই মূল্যায়ন করতে চাইছে। তাছাড়া সংসদীয় রাজনীতিতে অনেক সময় বাইরের চাপের মুখে অনেক এমপি বিক্রি হয়ে যান বা দলবদল করেন। জামাত এমন কাউকে সংসদে পাঠাতে চায় না যারা ভবিষ্যতে কোনো বড় চাপে পড়ে বা প্রলোভনে পড়ে দলের সাথে বেইমানি করবেন বা চুপ হয়ে যাবেন। ডাক্তার আমিনা বেগমের মতো নেত্রীরা শুধু নেতাদের স্ত্রী নন, তারা নিজেরাও একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী এবং ক্রাইসিস ম্যানেজার। তারা জানেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় এবং কিভাবে দলের আদর্শকে যে কোনো মূল্যে ঊর্ধ্বে তুলে ধরতে হয়। তাই তাদের মনোনয়ন দেওয়া হলে সেটি দলের ভেতরকার সংহতিকেও আরও মজবুত করবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে যাবার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। আপনাদের কি মনে হয় জামাতের এই 13 জন নারী এমপি কি সংসদে সত্যিকারের একটি শক্তিশালী বিরোধী দলের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে,
নাকি তারা শুধু দলের শীর্ষ নেতাদের তৈরি করে দেওয়া গণ্ডির ভিতরেই আটকে থাকবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।